মার্কিন যুক্তরাষ্ট্র কি আমাদের রাস্তাটা সহজ করে দেবে? তুলে আনা হবে এবার মোহাম্মদ ইউনুসকে। ঠিক ভেনেজুয়েলার মতো মাদুরো যদি হয় নার্কোটিক্স মাফিয়া, তাহলে ইউনুসও তো জঙ্গি দলের হেড। জুলাই অভ্যুত্থানের পর থেকে ঢাকা এখন আর বন্ধুর রাজধানী নয়, ওটা এখন চক্রান্তের আঁতুড়ঘর বলতে পারি। একটি স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধান, ভোটে নির্বাচিত, নিজস্ব সেনাবাহিনী, সংবিধান এবং পতাকা আছে, কিন্তু হঠাৎ করেই একটি শক্তিশালী রাষ্ট্র বলছে তুমি অপরাধী, তাই আমরা ব্যবস্থা নিব। প্রশ্ন একটাই, শক্তিশালী হলে কি যে কাউকে ধরে নিয়ে যাওয়া যায়? আজ ভেনেজুয়েলা, আগামীকাল কে? ট্রাম্পের দেখানো পথে অন্য শক্তিশালী রাষ্ট্র যদি সেই পথে হাঁটে, তখন বাংলাদেশের মতো ছোট দেশগুলোর কি হবে? যুক্তরাষ্ট্র যদি ভেনেজুয়েলার পথে হাঁটে, ভারত কি সেই পথ অনুসরণ করতে পারে? মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। জাতিসংঘ কি বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বর্জন করছে? আমরা যখন অনেক আয়োজন করে অনেক প্রত্যাশা নিয়ে আগামী 12 ফেব্রুয়ারিতে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, সরকারের তরফ থেকে আমরা জানি বিভিন্ন দেশ, বিভিন্ন সংস্থা এই নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে বলে কথা দিয়েছে। ঠিক সেই সময় জাতিসংঘ থেকে জানানো হলো আগামী নির্বাচনে, বাংলাদেশের নির্বাচনে জাতিসংঘের কোনো পর্যবেক্ষক থাকবে না। বাংলাদেশে এখন যে নির্বাচনের প্লট তৈরি হয়েছে, যেভাবে এখন নির্বাচনটা হতে যাচ্ছে, সেই নির্বাচন দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ এমন একটা পরিস্থিতিতে যে নির্বাচন হলেও বিপদ, না হলে বিপদ। হলে সেটা একতরফা নির্বাচন, বাংলাদেশের স্থিতিশীলতা আসবে না। আর না হলে বিপদ হচ্ছে চরমপন্থাদের হাতে বাংলাদেশের চালিকা শক্তি, যেটা প্রায় চলে গেছে, সেটা আরো দৃঢ়ভাবে চলে যেতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি ভিডিও দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই বলছি প্রিয় দর্শক, সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বলবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ভারতের সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। আমেরিকা পারলে ভারত কেন নয়? ট্রাম্পের এই পদক্ষেপ কি হতে পারে আমাদের জন্য তুরুপের তাস? মার্কিন যুক্তরাষ্ট্র কি আমাদের রাস্তাটা সহজ করে দেবে? তুলে আনা হবে এবার মোহাম্মদ ইউনুসকে। বিশ্ব রাজনীতিতে একটা কথা আছে, দ্য কিং ইজ নেভার সেফ। রাজা কখনো নিরাপদ নয়। 3রা জানুয়ারি 2026, কারাকাস। রাত তখন গভীর। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো হয়তো তার প্রাসাদের নরম বিছানায় শুয়ে ভাবছিলেন রাশিয়ার S-300 মিসাইল সিস্টেম আর কিউবার গোয়েন্দারা তাকে বাঁচিয়ে রাখবে। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি কোনো বর্ডার মানে না, কোনো আইনও মানে না। চোখের পলকে আকাশ থেকে নেমে আসে আমেরিকার বিখ্যাত ডেল্টা ফোর্স। না কোনো যুদ্ধের ঘোষণা, না কোনো হুঁশিয়ারি, সোজা বেডরুম থেকে তুলে নিয়ে আসা হয় সোকল্ড স্বাধীন দেশের রাষ্ট্রনেতাকে। পরদিন সকালে বিশ্ব দেখল হাতকড়া পরা অবস্থায় বসে আছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। যাই হোক, এগুলো মোটামুটি আপনারা সকলেই জেনে গেছেন, কিন্তু যেটার কথা কেউ বলছে না সেটা হলো ভারত বাংলাদেশের কথা। আজ ট্রাম্প অজান্তেই ভারতকে একটা লাইসেন্স দিয়ে দিয়েছে। যদি আমেরিকা নিজের নিরাপত্তার স্বার্থে 7000 মাইল দূরে গিয়ে মাদুরোকে তুলে আনতে পারে, তবে ভারত কেন নিজের ঘরের পাশে থাকা হুমকিকে নিউট্রালাইজ করবে না? সবার আগে বোঝা দরকার আমেরিকা কেন মাদুরোর ওপর এত ক্ষেপে আছে। এটা কি শুধুই গণতন্ত্র উদ্ধার? একদমই নয়। ট্রাম্প বলছেন মাদুরোর অপরাধ নার্কো টেররিজম, ড্রাগ সাপ্লাই। কিন্তু জিওপলিটিক্সের ছাত্ররা জানেন ড্রাগ তো জাস্ট একটা ছুতো মাত্র, আসল লক্ষ্য তো তেল। ভেনেজুয়েলার মাটির নিচে রয়েছে বিশ্বের বৃহত্তম তেলের মজুদ। সমগ্র পৃথিবীর প্রায় 17%, প্রায় 303 বিলিয়ন ব্যারেল, সৌদি আরবের চেয়েও বেশি। কিন্তু গত 2 দশক ধরে প্রথমে হুগো চাভেজ এবং পরে নিকোলাস মাদুরো এই তেলের চাবি আমেরিকার হাত থেকে দূরে সরিয়ে রেখেছিলেন। তারা হাত মিলিয়েছিলেন রাশিয়া এবং চীনের সাথে। এই তেল ভেনেজুয়েলার জন্য বরের শাপ হয়েছে। অদক্ষ কমিউনিস্ট শাসক দেশটাকে খাদের কিনারায় নিয়ে গেছে। সেই দেশ তত স্ট্রং যে দেশের মুদ্রা যত স্ট্রং। আজকের দিনে ভেনেজুয়েলার মুদ্রার কোনো ভ্যালুই নেই মার্কেটে। সে দেশের মানুষ বাক্স ভর্তি টাকা নিয়ে যায় 1 কাপ কফি কিনতে। আমেরিকা বছরের পর বছর স্যাংশন জারি করেছে। যেখানে ভেনেজুয়েলার থাকা উচিত ছিল বিশ্বের সেরা দেশের তালিকায়, সেখানে দেশটা আজ ধুঁকছে। সেখানে মানুষ না খেয়ে মরছে, কিন্তু মাদুরো গদি ছাড়েননি। উল্টে যখনই কেউ তার বিরুদ্ধে আওয়াজ তোলার চেষ্টা করেছে, তখনই তাকে জেলে ভরেছেন মাদুরো। তাই এবার ট্রাম্প ক্ষমতায় ফিরে পুরনো ছকে আর পা দেননি। তিনি বেছে নিয়েছেন সার্জিক্যাল অপশন। আমেরিকা জাস্টিস ডিপার্টমেন্টের অভিযোগ মাদুরো হলেন কার্টেল অফ সানসের নেতা। তিনি নাকি কলম্বিয়ার জঙ্গিদের সাথে মিশে আমেরিকায় কোকেন পাচার করছেন।
তাদের মাথার দাম ঘোষণা হয় $15 মিলিয়ন। এই চিত্রনাট্যটা নতুন নয়। 1989 সাল, পানামা। সেখানকার এক নায়ক ছিলেন ম্যানুয়েল নারিয়াগা। একসময় সিআইএ এর এজেন্ট ছিলেন, পরে আমেরিকার শত্রু হয়ে যান। আমেরিকা ঠিক একই অজুহাতে ড্রাগ ট্রাফিকিং পানামায় হামলা চালায়, অপারেশন জাস্ট কজ। নরিয়েগাকে তুলে নিয়ে গিয়ে ফ্লোরিডার জেলে 40 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া সাদ্দাম হোসেন, ইরাকের ডিক্টেটর। একটা সময় আমেরিকার তুরুপের তাস ছিলেন সাদ্দাম হোসেন, কিন্তু আমেরিকা যখন দেখল সাদ্দাম হোসেন আর তাদের কথা শুনছে না, তখন ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশনের দোহাই দিয়ে শুরু হয় ইরাকের উপর হামলা। বিশ্বের প্রায় 42টি দেশ সেবার আমেরিকার সাথে হাত মিলিয়েছিল। যোগ দিয়েছিল সৌদি আরব, ওমান, মিশর, কাতার, এমনকি আফগানিস্তানও। মার্কিন জেনারেল নরম্যান শোয়ার্জকফের নেতৃত্বে ইরাক কুয়েত মহাসড়ক পরিণত হয় হাইওয়ে অফ ডেথে। আর আজ ইরাকের সমস্ত তেল কার? আমেরিকার। 2026-এ ট্রাম্প ওই একই মডেল রিপিট করলেন ভেনেজুয়েলায়। বিশ্ব চুপ করে দেখল, কারণ মাইট ইজ রাইট। যার লাঠি তার মাটি। এখন প্রশ্ন হলো, এই মডেলটা কি আন্তর্জাতিক আইনে বৈধ? আমেরিকা বলছে হ্যাঁ, কারণ এটা সেলফ ডিফেন্স। আমেরিকার নাগরিকদের মাদকের হাত থেকে বাঁচাতে এটা জরুরি ছিল। ব্যাস, ঠিক এই পয়েন্টটাই তো হতে পারে ভারতের তুরুপের তাস। আমেরিকা যদি নিজের নাগরিকদের বাঁচাতে অন্য দেশের প্রেসিডেন্টকে তুলে আনতে পারে, তবে ভারত কেন পারবে না? এবার লেন্সটা ঘোরানো যাক আমাদের ঘরের পাশে, বাংলাদেশে। 5ই আগস্ট 2024-এর পর থেকে বাংলাদেশের রং বদলে গেছে। ইউনূস ক্ষমতায় আসার পর থেকে যা ঘটছে দিল্লির জন্য সেটা যথেষ্ট অপমানজনক। কিছুদিন আগেই ডক্টর ইউনূস এক পাকিস্তানি জেনারেলকে একটি আর্টওয়ার্ক উপহার দিয়েছেন। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা একটা সাধারণ ছবি, কিন্তু ভালো করে দেখলে বুঝবেন ওটা আসলে গ্রেটার বাংলাদেশের ম্যাপ। ওই ম্যাপে ভারতের 7 সিস্টার্সকে দেখানো হয়েছে বাংলাদেশের অংশ হিসেবে। এখানেই থামেননি মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ 7 সিস্টার্সের একমাত্র অভিভাবক। একটি স্বাধীন দেশের প্রধান উপদেষ্টা যখন প্রতিবেশী দেশের ভূখণ্ডকে নিজের দাবি করে এমন উপহার দেন, তখন সেটাকে আর বন্ধুত্ব তো বলা যায় না, ওটা আগ্রাসন। 2024-এর 5ই আগস্টের পর প্রশাসন খুলে দেয় বাংলাদেশের সমস্ত জেল। জাস্ট ভাবুন, এককালে যারা ক্রাইম করার জন্য সাজা পেয়েছিলেন তাদের মুক্তি দিয়ে দেওয়া হলো। হাজার হাজার দাগি আসামি, জঙ্গি, ভারত বিরোধী নেতারা খুল্লা ঘুরতে শুরু করলো। আনসারুল্লাহ বাংলা টিম, যারা আল কায়দার ভারতীয় উপমহাদেশের শাখার সাথে যুক্ত, জেএমবি, যারা ভারতে খাগড়াগড় বিস্ফোরণ ঘটিয়েছিল, এই জঙ্গিরা এখন প্রকাশ্যে ঢাকার রাস্তায় মিছিল করছে। তাদের স্লোগান, দিল্লি চলো, কাশ্মীর হবে পাকিস্তান, আসাম হবে বাংলাদেশ। ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে এই সব জঙ্গিদের এখন নতুন করে ট্রেনিং দেওয়া হচ্ছে পাকিস্তান থেকে আসা আইএসআই অফিসারদের তত্ত্বাবধানে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বড় বড় মাথারা আসছেন ঢাকায়, পাকাচ্ছে খিচুড়ি। উদ্দেশ্য ভারতের উত্তর পূর্বাঞ্চলে অস্থিরতা তৈরি করা। ভারতের সবচেয়ে দুর্বল জায়গা চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর, মাত্র 22 কিলোমিটার চওড়া এই রাস্তা ভারতের মূল ভূখণ্ডের সাথে 7 সিস্টার্সকে যুক্ত করে। বাংলাদেশের ছাত্রনেতা হাসানাত আব্দুল্লাহ এবং জামাত নেতারা প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। তারা বলছেন চিকেন নেক তারা কেটে দেবে, 7 সিস্টার্সকে আলাদা করতে তাদের সময় লাগবে না। আমেরিকা যুক্তি দিচ্ছে মাদুরো ড্রাগ দিয়ে আমেরিকার ক্ষতি করছিল, কিন্তু ইউনূস সরকার তো ড্রাগ নয়, সরাসরি গান পাউডার সাপ্লাই করছে ভারতের শত্রুদের। তাহলে ভারতের এবার কি করা উচিত? ইউনূসকে তুলে আনা উচিত। ভারতের জাতীয় নিরাপত্তার জন্য মাদুরের চেয়েও 1000 গুণ বড় হুমকি এখন ঢাকার এই মতিগতি। একটা দেশের রাজনৈতিক নেতারা যখন প্রতিবেশী দেশের অখণ্ডতাকে ভাঙার হুমকি দেয়, তখন সেটাকে সেলফ ডিফেন্সের ক্যাটাগরিতে ফেলা যায় না। আজও ভারত পঞ্চশীল নীতি বা প্রতিবেশী সুলভ আচরণের দোহাই দিয়ে চুপ আছে, কিন্তু আমেরিকা সেটা কখনোই করেনি। তারা বারবার বুঝিয়ে দিয়েছে জাতীয় স্বার্থের আগে কোনো নীতি নেই। হিসেব মতো ট্রাম্পের এই অ্যাকশন ভারতের সামনে একটা নৈতিক দরজা খুলে দিয়েছে। ভারত যদি এখন বাংলাদেশে কোনো অ্যাকশন নেয়, আমেরিকার কিন্তু বিরোধিতা করার কোনো রাইট নেই। খোদ ট্রাম্পই তো পথ দেখিয়ে দিলেন। ভারত বলতে পারে আমরা আমাদের চিকেন স্নেক বাঁচাতে এবং 7 সিস্টার্সকে রক্ষা করতে এই পদক্ষেপ নিয়েছি। মনে রাখবেন, ভারতের প্যারা স্পেশাল ফোর্সেস বিশ্বের অন্যতম সেরা বাহিনী। 2015 নাগাদ প্যারা এসএফ মায়ানমারে ঢুকে এনএসসিএনকে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছিল। 2016 সালে পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে এসেছে। 2019 সালে বালাকোটে স্ট্রাইক। যদিও কাউকে তুলে আনার কাজ প্যারা এসএফ এর নয়, সে কাজ মার্কোসের। মেরিন কমান্ডো ফোর্স ভারতীয় নৌবাহিনীর অন্যতম এলিট ফোর্স, যারা জল, স্থল ও বিমান 3 ক্ষেত্রেই অপারেশন চালাতে সক্ষম। ঢাকা থেকে কাউকে এক্সট্রাক্ট করা বা তুলে আনা তাদের জন্য টেকনিক্যালি কোনো বড় ব্যাপার নয়। ভারতের কাছে সেই ইন্টেলিজেন্স নেটওয়ার্ক বা ফায়ার পাওয়ার দুটোই আছে। তাই প্রশ্নটা সক্ষমতা নয়, প্রশ্নটা ডিপ্লোম্যাসির এবং পলিটিক্যাল উইলের।
ভারত কি এটা করবে? না, ভারত এটা করবে না। কেন জানেন? যেটা আমেরিকা করতে পারে সেটা আমরা পারি না। এই নীতি সেই প্রাচীনকাল থেকেই চালু। চীন উইঘুরদের শেষ করে দিলেও প্রশ্ন ওঠে না, নর্থ কোরিয়ার মানুষের বেঁচে থাকা অনিশ্চিত করে দিলেও প্রশ্ন ওঠে না, কিন্তু ভারতের জনগণ নিজেদের টাকায় একটা মন্দির বানালেও ওঠে প্রশ্ন। দেশের বাইরে তো বটেই, এদেশের টুলিক্টরাই শুরু করে আন্দোলন। এদেশের সংখ্যাগরিষ্ঠদের প্রতিনিয়ত করতে হয় জবাবদিহি। বাংলাদেশে হিন্দুদের ওপর যে অকথ্য নির্যাতন চলছে, ইসকনের সাধুদের যেভাবে জেলে ভরা হচ্ছে, সেটাও তো মানবাধিকার লঙ্ঘন। অথচ দেখুন, সারা বিশ্বে কেউ টু শব্দটি করছে না। বিশ্ব গাজায় মানবাধিকার দেখে, কিন্তু বাংলাদেশেরটা তাদের চোখে পড়ে না। তাই ভারত বাংলাদেশে অ্যাটাক করলেই গোটা বিশ্ব জুড়ে শুরু হয়ে যাবে হই হই রং। আর তাছাড়া ইউনুসকে সরানোটা ভারতের জন্য খুব একটা জরুরিও নয়। এটা ঠিক যে বাংলাদেশ এখন দ্রুত পূর্ব পাকিস্তানে পরিণত হচ্ছে। ইউনুস সরকারের আমলে পাকিস্তানের সাথে দহরম মহরম চরমে। পাকিস্তানি জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে নোঙর করছে। ৭৫ সালের পর এই প্রথম। জাহাজে কি আসছে? শুধুই কি চাল ডাল, নাকি ভারতের বিরুদ্ধে অস্ত্র? কেউ চেক করার নেই। অন্যদিকে আছে চীন। ডক্টর ইউনুস আমেরিকার লোক হিসেবে পরিচিত হলেও তিনি চীনের সাথেও গভীর সম্পর্ক বজায় রাখছেন। চীনা সাবমেরিন ঘাঁটি কক্সবাজারে তৈরি হচ্ছে। ভারতের ৩ দিকে শত্রু, পশ্চিমে পাকিস্তান, উত্তরে চীন আর পূর্বে বাংলাদেশ। এই প্রতিটা পয়েন্টই ভ্যালিড, কিন্তু তবুও ভারত এখনই এমন কোনো অ্যাকশন নেবে না, কারণ আমেরিকার মতো স্বৈরাচারী অ্যাকশন নেওয়া ছাড়াও আরো অনেক অপশন রয়েছে আমাদের কাছে। বাংলাদেশকে শায়েস্তা করতে ইকোনমিক ব্লকেডই যথেষ্ট। তাদের ভাতে মারো। ভারত যদি পেঁয়াজ, চাল আর বিদ্যুৎ বন্ধ করে দেয়, ইউনুস সরকার ৩ মাসও টিকবে না। ভেনেজুয়েলার উপর আমেরিকা যেমন স্যাংশন দিয়েছিল, ভারতও তেমন অঘোষিত স্যাংশন দিতেই পারে। জাতিসংঘ কি বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বর্জন করছে? এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আজকের খবর হচ্ছে যে নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিককে বাংলাদেশ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি একথা জানান। দুজারিককে বাংলাদেশ প্রসঙ্গে 3টি প্রশ্ন করা হয়। প্রথম প্রশ্নটি ছিল, জাতিসংঘ কি নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে? প্রশ্নের জবাবে দুজারিক বলেন, না, সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট বা অনুমোদন ছাড়া জাতিসংঘ নিজে থেকে কোনো পর্যবেক্ষক পাঠায় না। ফলে আমরা এখন আর এটি করি না। তবে নির্বাচনের ক্ষেত্রে জাতিসংঘ কান্ট্রি অফিস প্রায়ই কারিগরি সহায়তা দিয়ে থাকে। তারা এ ধরনের কোনো সহায়তা দিচ্ছে কিনা তা আমি আপনাদের জেনে জানাতে পারি। স্টিফেন দুজরিকের কাছে দ্বিতীয় প্রশ্ন ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছর পর দেশে ফিরেছেন। গণতন্ত্রে বাংলাদেশের উত্তরণের পটভূমিতে তার এ ফিরে আসাকে আপনারা কিভাবে দেখছেন? জবাবে মুখপাত্র বলেন, আমি সংবাদ বিশ্লেষণ করি না, খবর বিশ্লেষণ করা সাংবাদিকদের কাজ। আমরা শুধু বাংলাদেশের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং অবাধ মত প্রকাশের মাধ্যমে যে নির্বাচন হবে তাকে সব উপায়ে সমর্থন দিয়ে যাব। তৃতীয় প্রশ্নে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে প্রতিক্রিয়া জানতে চাইলে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, তার মৃত্যুতে আমরা স্বাভাবিকভাবেই তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। কি হলো? জাতিসংঘ বাংলাদেশের এই যে সামনে যে নির্বাচনটা আসছে, এই নির্বাচনটাকে কি বর্জন করতে চাইছে কিংবা উপেক্ষা করতে চাইছে? প্রথমত, তিনি বা তারা জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাচ্ছে না। দ্বিতীয় প্রশ্ন, এই যে তারেক রহমান যে দেশে এসছেন, এই তারেক রহমানের দেশে আসার প্রশ্নেও জাতিসংঘ কিংবা মহাসচিবের মুখপাত্র এড়িয়ে গেলেন। গণতন্ত্রের উত্তরণের পথে তারেক রহমানের আশাটা কি কোনো সহায়ক হবে কিনা উত্তর দেননি কিন্তু সরাসরি। তৃতীয় প্রশ্নে খালেদা জিয়ার মৃত্যুতে তারা সমবেদনা জানিয়েছেন। প্রথমত, বিশেষ করে একজন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মারা গেছে, এই শোক সমবেদনা সবাই জানিয়েছে। সব পক্ষ, বাংলাদেশের রাজনৈতিক এমন কোনো পক্ষ নেই যে সমবেদনা জানায়। আওয়ামী লীগও জানিয়েছে, জাতিসংঘ জানালো। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করছে না, জাতিসংঘ নির্বাচনে অংশগ্রহণ করছে না। যদি এভাবে বলি তাহলে কেমন শোনায় বিষয়টা? আবার তারেক রহমান আশা গণতন্ত্র উত্তরণের পথে পথ উন্মুক্ত করলো কিনা, এই প্রশ্নটা এড়িয়ে গেল। আপনারা যত কথাই বলুন না কেন, আসন্ন যে 12 ফেব্রুয়ারি নির্বাচনটি, এই নির্বাচন দিয়ে অন্ততপক্ষে বাংলাদেশের এই যে পুলসেরাতের মধ্যে পুলসেরাত পার হওয়ার আশা করছে মানুষ, কোনোভাবেই পুলসেরাত পার হওয়া সম্ভব হবে না। সংশয়, সন্দেহ, সংঘাত, অর্থাৎ বাংলাদেশ সংঘাতের মধ্যে থেকে গেল। সংঘাতপূর্ণ বাংলাদেশ থেকে আমরা খুব সহজে উত্তরণ হচ্ছি না বা উত্তরণ হতে পারছি না। জাতিসংঘের অবস্থান সেটিই বলে। তারেক রহমানের আশাকেও তারা খুব ভালোভাবে স্বীকৃতি দিচ্ছে না, কারণ বিষয়টা হচ্ছে একপাক্ষিক। গণতন্ত্রের উত্তরণের পথ কিভাবে হয়? একপাক্ষিকভাবে একজন দেশে এসছেন, তার হাতে ক্ষমতা উঠিয়ে দেওয়া হচ্ছে। আবার
নির্বাচন এমন কি নির্বাচন হবে যে নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে হবে? জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাচ্ছেন না। তারা বলছেন যে সাধারণ পরিষদ কিংবা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেটের কথা, ম্যান্ডেটের মাধ্যমে তারপরে তারা ম্যান্ডেট দিলে তারা পাঠান। কিন্তু অতীতে বাংলাদেশের নির্বাচনে জাতিসংঘের প্রতিনিধি এবার আসছে না। তাহলে বুঝুন যে এই নির্বাচনটা কেমন নির্বাচন হবে, অর্থাৎ এই নির্বাচনে জাতিসংঘের সমর্থন নেই। একেবারে আবাসিক সুযোগ সুবিধা অর্থাৎ থাকা খাওয়া সহ নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানিয়েছে ইলেকশন কমিশন। মনে হচ্ছে যে একটি আবাসিক ব্যবস্থাপনায় এমনটি করতে যাচ্ছে। বিদেশি পর্যবেক্ষকদের তারা আবেদন জানিয়েছে। মানে কেন? এখানে তো বিদেশি পর্যবেক্ষকরা নিজেরাই নিজেদের উদ্যোগে এই নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? সেক্ষেত্রে তাদেরকে থাকা খাওয়া বা সবকিছুর খরচ কেন ইলেকশন কমিশন বহন করবে? এটা একটি প্রশ্ন জাগে, তাই না? আমরা এরই মধ্যে জানতে পেরেছি যে জাতিসংঘ যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে পর্যবেক্ষক পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে। এটি আজকের খবর। অস্বীকৃতি জানিয়েছে জাতিসংঘ। আজকে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দুজুরিক এই মন্তব্য করেন। তিনি যেটি বলেছেন যে আসলে এটি যে জাতিসংঘের উচ্চ কমিটি থেকে অনুমোদিত হতে হয় এবং সেটি না হওয়ায় মূলত জাতিসংঘ বাংলাদেশের যেই নির্বাচন সেই নির্বাচনে তারা তাদের পর্যবেক্ষক পাঠাচ্ছে না। ফলে সহজেই অনুমান করা যায় যে জাতিসংঘের কাছে তো একটি দেশে কেমন নির্বাচন হতে যাচ্ছে, নির্বাচনের পরিবেশ কেমন, সব ধরনের তথ্যই সংবলিত থাকে। হয়তো সেই ধরনের সমস্ত তথ্য ভিত্তিতেই তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। ফলে ধরেই নেওয়া যায় যে এই নির্বাচন হয়ে গেলে তার গ্রহণযোগ্যতা, তার অনুমোদন জাতিসংঘ দেবে কিনা সেই প্রশ্নটি থেকেই গেল। এবার আসেন যে তারেক রহমানের নেতৃত্ব নিয়ে সেখানে কথা বলেছি, প্রশ্ন জানতে চাওয়া হয়েছিল সাংবাদিকদের তরফ থেকে। তবে সেই প্রশ্নের কোনো উত্তর দেননি জাতিসংঘের যিনি মুখপাত্র কথা বলছিলেন দুজুরিক, তিনি কোনো প্রকার উত্তর দেননি। কাজে জাতিসংঘের যে বর্তমান বাংলাদেশকে ঘিরে, নির্বাচনকে ঘিরে তাদের যে অবস্থান সেটি কিন্তু আরও একবার সবার কাছে পরিষ্কার হয়ে গেল। এই যখন অবস্থা, তখন সন্ধ্যায় আমরা দেখতে পারলাম ট্রান্সপারেন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ ইলেকশন কমিশনের এই যে জামাই আদর করে নির্বাচন পর্যবেক্ষণের যে দাওয়াত, সেটিকে তারা প্রশ্নবিদ্ধ বলছেন। তারা বলছেন এটি অভিসন্ধিৎসমূলক। কেননা যদি এভাবে কাউকে আনা হয় তাহলে তারা ভাড়াটে হিসেবে বিবেচিত হবে এবং যেহেতু তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে আনা হবে, ফলে সেক্ষেত্রে ইলেকশন কমিশন যে ধরনের রিপোর্ট করতে বলবে তারা সে ধরনের রিপোর্টই করবে। বিষয়টি একেবারে কাট অ্যান্ড কাট এভাবেই বলা হয়েছে। ফলে বাংলাদেশে যে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে যাচ্ছে সেটি আজ দেশি বিদেশি বা জাতিসংঘের তরফ থেকে আসা তাদের পূর্ব অনুমান এবং বিবৃতির মাধ্যমে আরও একবার স্পষ্ট হয়ে গেল। আমরা সে বিষয়গুলো দেখেছি। সেখানে টিআইবি আরেকটি কথা বলছে যে ইলেকশন কমিশন এক ধরনের বৈষম্যমূলক আচরণ করছে। অর্থাৎ তারা যেমন বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের জামাই আদর করে নিয়ে আসতে যাচ্ছে, থাকা খাওয়ার খরচ সবকিছু বহন করে, সেখানে দেশি পর্যবেক্ষকদের বেলায় ইসির কোনো প্রকার ভূমিকা স্পষ্ট নেই। এটিকে তারা বৈষম্যমূলক বলছে এবং নির্বাচনের পর্যবেক্ষণের নামে কি হতে যাচ্ছে তার একটি পূর্বানুমান এতে পাওয়া যায় বলে তারা মনে করছে। যাই হোক, আমরাও দেখতে পাচ্ছি একটি উৎসবমুখর নির্বাচনের কথা বলা হচ্ছে, কিন্তু সেই নির্বাচনের ছিটেফোঁটাও কিন্তু মনে করা হচ্ছে না। এরই মধ্যে আমরা দেখতে পেরেছি যে হাসনাত আব্দুল্লাহ তিনি বলেই দিয়েছেন তাহলে নির্বাচনের আর দরকার কি, সরাসরি তো তারেক রহমানকে শপথ পড়িয়ে দিলেই হয়। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।